আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বেশ কিছুদিন ধরে বেগম জিয়া রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাষ্ট্রপতির উপপ্রেস সচিবের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছে বলেও জানিয়েছে বঙ্গভবন। সারা দেশে পাড়া মহল্লায় সম্প্রীতি টিম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এটিএন বাংলায় দেওয়া সাক্ষাৎকারে তারা জানান, আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সংখ্যালঘুদের উপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা হচ্ছে। দুর্বৃত্তদের রুখতে সাধারণ মানুষকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা। ফ্যাসিবাদ ব্যবস্থা পুরোপুরি নস্যাৎ না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রাম চলবে বলেও জানান সমন্বয়করা। একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে একজন ফ্যাসিস্টের যেই পতন সেটা কিন্তু আমরা নিশ্চিত করেছি, কিন্তু যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়ে গেছে দেশে সেটা কিন্তু আমরা এখনো পুরোপুরি বিলোপ যেই ব্যাপারটা আছে সেটা কিন্তু আমরা এখনো করতে পারিনি। তার মানে যে ফ্যাসিস্টের সাথে জড়িত যারা সুবিধাভোগী ছিল তারা কিন্তু এখনো মানে সচেষ্ট রয়েছে এবং তারা কিন্তু তৎপর রয়েছে যে কিভাবে আমাদের একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায়, যারা সংখ্যালঘু আছে তাদের প্রতি নির্যাতন করা যায়, কিংবা অন্য রাজনৈতিক মতাবলম্বী আছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল না, এইরকম একটা ফ্রেমিং কিন্তু তারা করার চেষ্টা করবে, যেহেতু তারা ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল ছাত্র জনতার প্রতি আহ্বান থাকবে যে আপনারা প্রত্যেক পাড়ায় মহল্লায় সম্প্রীতি টিম গড়ে তুলুন এবং আমাদের যে সকল হিন্দু ভাই বোনেরা আছে তাদের সম্পদ রক্ষা করুন, তাদের মন্দিরগুলো যথাযথভাবে রক্ষার দায়িত্ব নিন। অ্যাকচুয়ালি আমাদের যে অর্জনটা সেটা কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হয় নাই, কারণ আমরা চেয়েছিলাম বর্তমান যে ফ্যাসিবাদী সরকার সেই সরকারের পতন ঘটিয়ে এই ফ্যাসিজম সিস্টেমটাকে আমরা পরিবর্তন করে আমাদের স্বাধীনতার যে প্রকৃত স্বাদ যেটা বৈষম্য বিরোধী এবং আপনাদের সাম্য মানবিক মর্যাদার যে প্রতিষ্ঠাটা এবং বিচার বিভাগের যে স্বাধীনতা সেইটা প্রতিষ্ঠা করা। আমাদের প্রস্তাবিত যে জাতীয় সরকার, সেই জাতীয় সরকার যদি গঠন করে তাহলে আমরা মনে করব যে আমাদের যে অর্জনটা সেটা কিছুটা হলেও সফল হবে। এইখানে কোনো চক্রান্ত চলছে কিনা, এবং হঠাৎ করে এই সেনাবাহিনী মাতৃগোদা হয়ে গেল। আমাদের পুরো বাংলাদেশ কিন্তু এখন অরক্ষিত। সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায় তারাও তাদের জানমাল নিয়ে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, এবং আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ সেখানেও কিন্তু কিছু লুটপাট হচ্ছে। এদের সাথে আমাদের যা ছাত্রছাত্রী এবং যারা জনতা আমাদের সাথে আন্দোলন করেছে তাদের বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই, এবং আমরা বলতে চাই, মানুষকে আহ্বানও করতে চাই, আপনারা সংঘবদ্ধ হন। আমাদের জানমাল এবং আমাদের যে দেশীয় সম্পদ সকল কিছু রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। স্কুল কলেজ খুলে দিলে কোনো ধরনের শিক্ষার্থী কোনো ধরনের সহিংসতা জড়াবে না বলে আমি বিশ্বাস করি, কারণ তারা প্রত্যেককে অধিকার সম্বন্ধে সচেতন। একটা জিনিস যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, কোটা আন্দোলন যারা যুক্ত হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকারকে যারা তাদের গতিচ্যুত করেছে, তারা সবাই কিন্তু তার অধিকার সম্বন্ধে সচেতন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করছি কোনো অধিকার সচেতন শিক্ষার্থী কোনো ধরনের সহিংসতা জড়াতে পারে না। এদিকে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করতে একটি মহল চক্রান্ত করে সাম্প্রদায়িক সহিংসতা ও নাশকতা করছে বলেও জানান সমন্বয়ক নাহিদ ইসলাম। এসব সহিংসতা প্রতিহত করতে ছাত্র সমাজের প্রতি আহ্বানও জানান তিনি। এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর 3টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল 3টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আমরা যেই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা মুক্তিগামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট,
সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। কেউ যাতে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায় সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর বাংলাদেশ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশ জুড়ে মানুষ উদযাপন করছে, তারা যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের সঙ্গে সোমবার এক আলাপচারিতায় এসব কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আমাদের দেশ দখলকৃত ছিল। তিনি দখলদার শক্তি একজন স্বৈরশাসক জেনারেলের মতো আচরণ করছিলেন, সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে, এটা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতার মতো মন্তব্য করেন ইউনূস। আলাপচারিতায় সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কথা উড়িয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার মতো মানুষ আমি না। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নজিরবিহীন আন্দোলন ও ত্যাগে দেশ রাহুমুক্ত হয়েছে। এ অবস্থায় বেগম খালেদা জিয়া সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। কোনো সহিংসতায় জনতার বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার অনুরোধও জানান তিনি। শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ, যারা বিনা ভোটে নির্বাচিত, তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব যে তারা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার জন্য যে ব্যবস্থা করে। এদিকে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সব ধরনের সহিংসতা বাদ দিয়ে শান্ত থেকে বিজয় উৎসব করার কথা বলেন তিনি। সকল ধরনের সংঘাত এড়িয়ে যাওয়ার আহ্বান করে তিনি বলেন, দেশের কোনো সংখ্যালঘু মানুষ যাতে আক্রান্ত না হন তা নিশ্চিত করা বিএনপি নেতাকর্মী সহ সবার দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত 15 বছরে হাজারো মানুষকে গুম, খুন, অপহরণ করেছে। হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে। খুনি হাসিনার অত্যাচার, নির্যাতনে, নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িতদের কারো কারো হয়তো আচরণে হয়তো বা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না।
বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা, হিংসা, বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন, বরং আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন। নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আরেকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের প্রতি কারো কোনো ক্ষোভ থাকলেও নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আপনার, আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, সবশেষে আমি আবারও আপনাদের কাছে বলবো, কোনো অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে, এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটি এই মুহূর্তে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে নেতাকর্মীদের মাঝে একদিকে চলছে শোক, অন্যদিকে দেশ শেখ হাসিনা মুক্ত হওয়ার আনন্দ। সকাল থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়া উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা। এরই মধ্যে পুলিশের গুলিতে নিহত রাজধানী ভাটারা থানা স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিনের নামাজে জানাজায় অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দ্রুততম সময়ের মধ্যে অর্থবহ জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। 14 বছর পর নিজ কার্যালয়ে মগবাজারে দলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামাতের আমির শফিকুর রহমান জানান, সরকারি বেসরকারি স্থাপনার রক্ষা, বাড়িঘরে হামলা ও ধর্মীয় সংখ্যালঘু এবং হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন যারা মানবতা বিরোধী অপরাধ করছে, হত্যাকাণ্ড করছে, সন্ত্রাস করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাবকে স্বাগত জানান দলটির আমির। এ সময় তিনি শিক্ষার্থীদের জাতীয় বীর হিসেবে উল্লেখ করেন। দাবি ছিল যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার মধ্যে অনেক নিদারুণ ঘটনা ঘটে গেছে। শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন, প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণেই। এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই ধরনের একটি
পরিবর্তনের উষালগ্নে কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহরে এবং গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে, মানবতা আছে, তারা এগুলা করতে পারে না। এই জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে, আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর নিন্দা জ্ঞাপন করেছি, আজকেও আবার আমি করছি। ডক্টর ইউনূসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। ছাত্ররা করতেই পারে, কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল। তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি, এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে, তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল। এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে। তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার, কিন্তু আমাদের সাথে এই ধরনের কোনো কনসেনসাস নিয়ে বলতে হবে, এটা তাদের দায়িত্ব নয়। আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন। তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন। এখন তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন, এটা একটা বিষয়। আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে, সিভিল সোসাইটি আছে, রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন। দেশবাসীকে শান্ত থেকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। রাজধানী ইস্কাটনে পুলিশ অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনবান্ধব বাহিনী হিসেবে পুলিশকে গড়ে তোলা হবে। অন্তর্বর্তীকালীন সরকারে গঠিত হলে সাবেক স্বৈরাচার সরকারের আজ্ঞাবহ পুলিশ কর্মকর্তাদের আইনের মুখোমুখি করে বিচার করা হবে বলেও জানান তিনি। সে পর্যন্ত থানাগুলোকে জনসাধারণের সেবা দেওয়ার উপযুক্ত করে তুলতে সবার সহযোগিতা চান পুলিশের শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তা। আমাদের আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনো কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন, এবং অনেক জায়গায় থানা ফাংশনাল নাই। তো এইগুলাকে আমরা খুব দ্রুততম সময় আমরা যাতে পুলিশের স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি, এই জন্য আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের সার্ভিং অফিসার উপস্থিত হয়েছি নিজেদের বিবেকের তাড়নায়, এবং এই কাজটি যাতে আমরা খুব দ্রুত সম্পন্ন করতে পারি সেজন্য আমি আমাদের বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেন, স্বাভাবিক কাজকর্মে ফিরে আসেন, এবং আমরা যাতে জনগণকে যে সেবা দেওয়ার জন্য যে আমরা যে কমিটেড সেই সেবা যেন দিতে পারি। এবং এই ক্ষেত্রে আমি দেশবাসী এবং আমাদের যারা ছাত্র সমাজ, ছাত্র জনতা যারা এই বিপ্লব ঘটিয়েছে তাদেরকেও, আমাদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক দল সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব এই কার্যক্রমে পুলিশের আজকের এই অবস্থায় আপনারা আমাদের পাশে দাঁড়ান, এবং আমরা যাতে সক্ষমতা নিয়ে আমাদের আগের অবস্থায় ফিরে আসতে পারি সেই জন্য আমি আপনার সবার কাছে সহযোগিতা কামনা করছি। যাদের উপর সংক্ষুব্ধ তারা অনেকেই গোপনে আছেন বা পালিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে কি আপনারা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা আপনার যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, সেই সরকার গঠন করতে হলে সরকারের যে সর্বোচ্চ মহলে তাদের নীতি নির্ধারণী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। বাংলাদেশ পুলিশের সদস্যদের সাধারণ মানুষের উপর গুলি চালাতে বাধ্য করে দেশবাসীর কাছে তাদের ভিলেনে পরিণত করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এছাড়া ছাত্রদের সঙ্গে অন্যায়ের জন্য ক্ষমাও চেয়েছে তারা। গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজে তারা এসব কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, প্রথমেই দেশ থেকে স্বৈরাচার উৎখাত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সৈনিকদের অভিনন্দন জানান তারা। এই আন্দোলনে নিহত প্রতিটি ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। চাকরি জীবনে বৈষম্যের শিকার জানিয়ে এতে উল্লেখ করা হয়, দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে। তাই কথা বলার সুযোগ পেয়ে আবারও সব ছাত্র জনতাকে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তাদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানায় সংগঠনটি। পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে গেছেন। তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, সেখানে তার সঙ্গে কথা হয় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। সঙ্গে ছিলেন আরও সামরিক কর্মকর্তারাও। পরে তাকে সেফ হাউসে নিয়ে যাওয়া হয়। ভারতীয় বিমান বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোকে শেখ হাসিনা নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে
সোমবার দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর পাহারায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন। এরপর হেলিকপ্টারে দেশ ছেড়ে প্রথমে আগরতলায় পৌঁছান, পরে সেখান থেকে বিমানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ হিন্দন এয়ারবেসে নামান। বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে চাইলেও যুক্তরাজ্য থেকে এখনো সবুজ সংকেত মেলেনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা আর কখনোই রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার দেশত্যাগের পর শুনশান হয়ে গেছে রাজধানী মিন্টো রোড ও হেয়ার রোডের মন্ত্রীপাড়া। ওই এলাকায় বাড়িগুলোতে এখন আছেন কেবল কর্মচারীরা। মিনিস্টার অ্যাপার্টমেন্টগুলোতে গিয়েও পাওয়া যায়নি কাউকে। গতকাল দুপুরে শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই মন্ত্রী প্রতিমন্ত্রীরাও তাদের সরকারি বাসা ছেড়ে পালিয়ে যান। সহকর্মী মুস্তাফিজুর রহমান জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। মুহূর্তে আছি রাজধানীর হিয়া রোড থেকে। ঠিক আমার পেছনে যে বাসভবনটি, এটি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনের, এবং আশপাশে যে এরিয়াতে আমরা এসেছি এখানে সবকিছু আসলে এটি হচ্ছে হিয়া রোডের মন্ত্রীপাড়া। আমরা আজকের দিনের বিভিন্ন জায়গায় গিয়েছি, এখানের কি সার্বিক অবস্থা, দেশের যে চলমান অদ্ভুত পরিস্থিতি আছে সেটি নিয়ে দেখার চেষ্টা করেছি। এবং আমরা এসে যেটি দেখতে পেলাম সেটা হচ্ছে পুরো মন্ত্রীপাড়াটা অন্যান্য দিন যেভাবে থাকে সেটি যেন আজকে মনে হলো অনেকটা শুনশান, কেউ কোনো অনেকটা জনমানব শূন্য। আমরা বিভিন্ন বাড়িগুলোর যে সার্বিক অবস্থা আছে সেটি দেখার চেষ্টা করেছি, এবং কোনো মন্ত্রীকে পাওয়া না গেলেও ওখানে যারা কর্মরত আছেন, যে স্টাফ মালি আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বিভিন্নজন আসলে তারা বিভিন্নভাবে মন্তব্য করছেন। তারা বলছেন গতকালের যে ধরনের অদ্ভুত পরিস্থিতি ছিল, এখানেও হামলার ঘটনা ঘটেছে, বেশ কয়েকটি মন্ত্রীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে, বেশ কিছু লুটপাটও হয়েছে বলে তারা এমনটাই দাবি করছেন। এবং মন্ত্রীদের যে চলে যাওয়ার ব্যাপারটা আসলে তারা বলছেন এই যে জোন আছে মন্ত্রীপাড়া, এখান থেকে অর্থাৎ গতকালকেই অধিকাংশ মন্ত্রী তারা ছাড়েন, অর্থাৎ সেটি অনেকটা দুপুরের পরে। এছাড়া আর কয়েকজন মন্ত্রীর ব্যাপারে তাদের যে দায়িত্বরত স্টাফরা আছেন, কর্মচারীরা আছেন, তারা বলছেন, যেমনকি যদি আমি সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমনির কথা বলি, ওনার এখানে দায়িত্বরত যারা আছেন তারা বলছেন সমাজ কল্যাণ মন্ত্রী বেশ কয়েকদিন ধরে কিন্তু তিনি তার বাসভবনে আসছেন না। সব মিলিয়ে বলা যায় এই মন্ত্রীপাড়া এখন অনেকটাই শুনশান, অনেকটা জনমানব শূন্য। এদিকে 6 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে দেশি বিদেশি উড়োজাহাজ ওঠানামা শুরু করেছে। বিমানবন্দরে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা। আমি এই মুহূর্তে আছি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে, গণবিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় 6 ঘন্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। আজ সকাল থেকেই প্রবাসী যাত্রীদের ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে সকাল থেকেই যাদের টিকিট কাটা ছিল সেসব যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ করেছেন, এবং বিমানবন্দর এলাকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনীর সদস্যরা প্রত্যেকটি গাড়ি চেকিং করার পর তারা এখানে বিমানবন্দর এলাকাতে গাড়িগুলো ঢুকতে দিচ্ছেন, এবং যারা বিমানবন্দরে এই এয়ারপোর্টে চাকরি করেন তাদের আইডি কার্ড এবং যারা যাত্রী আছেন তাদের টিকিট দেখে এরপর যেসব যাত্রীদেরকে এবং এখানে কর্মরত চাকরিজীবীদের ঢুকতে দিচ্ছেন। যারা সব কিছু মিলিয়ে এই এলাকাতে যথেষ্ট কড়া নিরাপত্তা বজায় রেখেছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এই এলাকাতে না ঘটে। এছাড়া আমরা বনানী, উত্তরা, মহাখালী এসব এলাকাতে আমরা ঘুরেছি। আজকের দিনে যান চলাচল মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে আমরা উত্তরা পূর্ব থানার সামনে সাধারণ মানুষের জটলা দেখেছি, সেখানে গতকাল থানাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং সেখানে আমরা এটাও দেখতে পেরেছি যে প্রায় 10 লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। এছাড়া বলা চলে যে সাধারণ মানুষের মধ্যে গতকাল যে এক ধরনের আন্দোলন কিংবা যে অবস্থা পরিপ্রেক্ষিত ছিল, এটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আজকে গণপরিবহন হিসেবে বাস চলাচল করছে, এছাড়া ব্যক্তিগত গাড়ি, সিএনজি সবকিছু চলাচল করছে। এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য।
হঠাৎ আতঙ্কে ফাঁকা হয়ে গেছে সচিবালয়। ভয়ে আতঙ্কে সচিবালয় থেকে বের হয়ে গেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 12টার কিছু আগে কর্মস্থল ছাড়তে শুরু করেন অনেকে। 1 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যায় প্রশাসনের প্রাণকেন্দ্র। কর্মকর্তা কর্মচারীরা জানান, বেলা 12টার দিকে হঠাৎ গুজব ওঠে সচিবালয়ে হামলা হতে পারে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো সচিবালয়ে। এর পরপরই কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় থেকে বের হতে শুরু করেন। তবে সচিবালয়ের সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনা সদস্যরা। অনেকে বলতেছে যে বাহির থেকে হয়তো কেউ আক্রমণ করতে পারে, বাট এই ধরনের কোনো সম্ভাবনা নাই, কারণ সেনাবাহিনী অলরেডি তারা দায়িত্ব পালন করছে। এই ধরনের কোনো সম্ভাবনা নাই। হয়তো সবাই একটা প্যানিক সৃষ্টি করা হয়েছে, প্যানিকের কারণে সবাই হয়তো বের হয়ে চলে যাচ্ছে যে যদি কোনো সমস্যা হয়। আসলে আমরা তো জানি না কে বা কারা এটা একটা প্যানিক তৈরি করছে, এখন অনেকেই দেখি এইভাবে চলে যাচ্ছে। টানা 23 দিনের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত। তবে থানাসহ কিছু গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে এখনো শুরু হয়নি সেবা কার্যক্রম। এতে সেবা বঞ্চিত সাধারণ মানুষ। ওদিকে রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ছাত্র জনতা। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ। সড়কে বিজয় উল্লাসে নেমে পড়া জনতা ফিরে যাওয়ার পর রাস্তাঘাট এখন অনেকটাই স্বাভাবিক। তবে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেই কোনো পুলিশ সদস্য। রাজধানীর বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ফার্ম গেট, কারওয়ান বাজার, বাংলা মোটর ও শাহবাগ মোড়ে ট্রাফিক সেবা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। চলে গেছে, কোনো জায়গায় ট্রাফিক নাই। এখন জ্যাম বাদে তো আমাদের সমস্যা হবে, দুর্ভোগ আমাদের পথে হবে। এই জন্য যত সম্ভব আমরা চেষ্টা করি যাতে জ্যামটা কমানো যায়। কালকে রাত থেকেই আমরা কাজ করে যাচ্ছি, কোনো ট্রাফিক নাই। তো জনগণ সাধারণভাবে চলাফেরা করুক, এটাই আমরা চাই। আমি দাঁড়ানোর পর থেকে মোটামুটি আরো 10-12 জন সবাই সব দিক দিয়ে দাঁড়িয়েছে, সবাই হেল্প করছে। তবে একটা দিন মনে গেতে আছে, একজন খুব গালি দিয়ে গেল আমাকে। ওভারঅল সবাই হেল্প করতেছে, কোঅপারেট করতেছে। আমাদেরকে লোকজন পানি খাওয়াচ্ছে। আমার কাছে এখনো দেখেন কেক পরে আছে, যে কেকে যে হাতে বোতল পানি, এগুলো পেমেন্ট, ভালোবাসা, সবাই সেলুট দিচ্ছে। অনেক পেমেন্ট পাচ্ছি ভাই, এটা টাকা দিয়ে তো পেমেন্ট তো হবে না। সরকারি বেসরকারি অফিস খুললেও তা চলছে অনেকটা ঢিলে ঢালা ভাবে। সাধারণ মানুষের আনাগোনাও কম অফিসগুলোতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এতে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের অধস্তন কর্মচারী সংগঠনের তথ্য মতে দেশে 450টি থানায় হামলা হয়েছে। এসব থানা থেকে পালিয়ে গেছেন পুলিশ সদস্যরা। বন্ধ রয়েছে থানার কার্যক্রম। জরুরি প্রয়োজনে থানায় এসে ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশীরা। থানায় এসে দেখি যে আপনার তালা ঝুলানো। আমাদেরকে তো যেভাবে হোক ডেড বডিটা নিতে হবে, আমাদেরকে দেশে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের এখন কি করা উপায়? সব থানা বন্ধ, এখন কখন খুলবে তার কোনো নিশ্চয়তা নাই। কয়েক জায়গায় গেছি, এখান থেকে ডিবি অফিসে গেছি। সকালে আসছি, এখানে কাজ হয় নাই, ভাবলাম যে ডিবি অফিসে যাই। ডিবি অফিসে গিয়ে দেখলাম যে কেউ নাই, গেট মারা বন্ধ, কোথাও নাই। তো পাশেই ডিবি অফিসের পাশেই একটা দেখলাম যে ইসের কোনো পুলিশ কর্মকর্তার কার্যালয় আছে, সেখানে গেলাম, সেখানে কথা বললাম। উনি বললো এক কাজ করেন, আপনি ইসে যান, এই যে পুলিশ লাইনে যান, ঠিক আছে, রাজারবাগ পুলিশ লাইনে যান। তো সেইখানে আমার একজনকে পাঠাইলাম। তো কোথাও কোনো ব্যবস্থা নাই যে রুগীটা নিব, রুগী না আর কি, ডেড বডিটা, ঠিক আছে। আরও কয়েক জায়গায় ঘুরছি, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। এখন কি করব বুঝতে পারতেছি না। তবে স্বল্প পরিসরে চলছে সুপ্রিম কোর্টের 2 বিভাগের কার্যক্রম। খোলা রয়েছে নিম্ন আদালত, কিন্তু আদালত প্রাঙ্গণে তেমন উপস্থিতি নেই লোকজনের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। গেল 2 দিন ধরে বিশ্ব গণমাধ্যমে খবরের শীর্ষে রয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার দেশত্যাগ এবং রাজনৈতিক পরিস্থিতিতে শিরোনাম করেছে আল জাজিরা, বিবিসি, সিএনএন, এনবিসি নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। খবরের বেশিরভাগ অংশেই শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে রাজনৈতিক অদূরদর্শিতা বলছে তারা। একই সাথে বাংলাদেশে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ও বিজয়কে স্বাগতও জানানো হয়েছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি বলছে, শেখ হাসিনাকে রক্ষা এবং তার রাজনৈতিক আশ্রয়ের জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও প্রভাবশালী নেতারা জরুরি বৈঠক করেছেন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।